সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি কানাডা থেকে। আমি ইকবাল কবির। আপনারা জানেন, সম্প্রতি বাংলাদেশের একটি বিষয় খুব আলোচিত সমালোচিত হয়েছে, আর সেটি হচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে কিছু দালাল সাংবাদিক, হত্যা মামলার আসামি, তাদের চক্র। এটিকে কেন্দ্র করে বেশ কিছু আলোচনা হয়েছে। এর বাইরে আমরা আজকে আরো কিছু আলোচনার জন্য আমাদের কাছে রয়েছে, যেরকম জামাতের আমির সাহেব সম্প্রতি কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে আওয়ামী সরকারের যে সন্ত্রাস, যে নিপীড়ন, যে অত্যাচার, যে নির্যাতন, তা উনি ক্ষমা করে দিয়েছেন। উনি বলেছেন ভারত অখুশি হয় এমন কিছু আমরা, অর্থাৎ জামাত, করবে না। উনি বলেছেন আরেকটি প্রসঙ্গে, স্বৈরাচার বিদায় করেছি, আরেকটি স্বৈরাচারের কাছে ক্ষমতা যাওয়ার জন্য নয়। আজকে সম্প্রতি সর্বশেষ যেটি বলেছেন, উনি নির্দিষ্ট সময় পার হওয়ার পর হাটে হাড়ি ভেঙে দিতে চেয়েছেন, এমন একটি হুমকি উনি প্রদর্শন করেছেন। এই বিষয়গুলি একটু সমীকরণ করা প্রয়োজন। এই কাজগুলি, এই কথাগুলি কেন বলেছেন, কাদের উদ্দেশ্যে বলেছেন, এতে উনি কতটুকু লাভবান হলেন, অর্থাৎ জামাত কতটুকু লাভবান হলেন, আওয়ামী সমর্থক যে সাংবাদিকগুলি ছিল, যারা হত্যা মামলার আসামি, দালাল সাংবাদিক হিসেবে অভিহিত, তাদের বৈঠকে উনি কি পেলেন এবং এই সাংবাদিকগণ কি পেলেন, এই বিষয়টি একটু আহ সমীকরণ করা প্রয়োজন। আপনারা জানেন, এই সাংবাদিকরাই আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে প্রেস ক্লাব থেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং এই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য আহ চূড়ান্তভাবে ডাক দিয়েছিলেন, একত্রিত হয়েছিলেন আন্দোলনের বিপক্ষে। শেখ হাসিনাকে এই সাংবাদিকগুলি ইন্ধন জুগিয়েছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, এবং কথিত আছে যে এদের কারণেই শেখ হাসিনা আরো বেশি স্বৈরাচারী হয়ে উঠেছিল। এমন একটি জায়গায় এই রক্তের দাগ না শুকাতেই তাদের সাথে এই বৈঠক কেন হলো, এটি সমীকরণ করা প্রয়োজন। আমরা জানি এদের কেউ কেউ যাত্রাবাড়িতে ইমরান হত্যা মামলার আসামি। এই আসামিগুলি প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, অথচ বিভিন্ন হত্যার অভিযোগে বা বিভিন্ন অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে কিছু সাংবাদিকও রয়েছেন। তাহলে এই সাংবাদিকরা কেন গ্রেপ্তার হলেন না? একটি বিষয় একটু ভাবুন। জামাতের আমিরের সঙ্গে এরা বৈঠক করলে পুলিশ কি এদের এখন ধরার সাহস পাবে? জামাত ইতিমধ্যেই তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এবং এই আন্দোলনে জামাত নেতৃত্ব দিয়েছে। জামাত পরবর্তীতে ক্ষমতায় যাচ্ছে এবং জামাত ক্ষমতাধর, এমন একটি মেসেজ অলরেডি জামাত বিভিন্ন স্তরে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। তার মধ্যে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু খতিয়ে দেখার ব্যাপার। কারণ এই সাংবাদিকরা শুধুমাত্র আপনার স্বৈরাচারী সরকারের দোসর ছিলেন না। এই সাংবাদিকগুলি বিভিন্নভাবে সুবিধা ভোগ করেছেন, চ্যানেলের মালিক হয়েছেন। বুলবুল সম্পর্কে তো কথাই আছে, উনি 21 টিভি দখল করেছিলেন, তার সিইও হয়েছিলেন, এবং পরবর্তীতে উনি প্লট বরাদ্দ নিয়েছেন শেখ হাসিনার কাছ থেকে। বিভিন্নভাবে উনি বেনিফিটেড হয়েছেন। এদের সঙ্গে বৈঠক জামাত কি পেল তা জানি না। তবে এই আওয়ামী সাংবাদিকগণ, স্বৈরাচারের দোসর সাংবাদিকগণ, এরা জামাতের ছত্র ছায়ায় নিজেকে পুনর্বাসিত করার একটি প্রচেষ্টার প্রথম পদক্ষেপ সফল হয়েছেন, এমনটি বলা বোধহয় বেশি বলা হবে না। আমরা আরো জেনেছি এই সাংবাদিক বুলবুল তার মালিকানাধীন একটি নতুন চ্যানেল অতি সত্বর বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে টিভি টুডে।
এখন প্রশ্ন হচ্ছে, যাদেরকে হটানোর জন্য এত ব্যাপক আন্দোলন, এত রক্তক্ষয়, প্রায় ১,৫০০ মানুষের জীবন বিসর্জন দিতে হয়েছে, যাদের উপরে নির্যাতন করা হয়েছে, যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, যারা এখনো পঙ্গু হয়ে চোখ হারিয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন, এবং এখনো প্রায় আমরা শুনছি যে অমুক মারা গেছেন, অমুক শহীদ হয়েছেন। এই ঘটনাগুলির মধ্যে এত তাৎপর্যপূর্ণ একটি সফল গণ অভ্যুত্থানের পরে রক্তের দাগ না শুকাতেই এই পদক্ষেপ বাংলার জনগণ কতটুকু সুন্দর চোখে গ্রহণ করবে, এটি একটি প্রশ্ন। জামাত বলেন ওনারা আদর্শ ভিত্তিক রাজনীতি করেন, সততার রাজনীতি করেন। এই বৈঠকের মধ্য দিয়ে ওনাদের সততা, ওনাদের আদর্শ কিঞ্চিত হলেও নষ্ট হয়েছে, এটি আমরা বলতে পারি। এই জামাতের এই পদক্ষেপগুলি হয়তো অন্য অন্য আওয়ামী সাংবাদিক যারা আছে, বা অন্য যারা আহ, আওয়ামীর দোসর ছিলেন, এই দোসরগুলি আরো উৎসাহিত হতে পারে পুনর্বাসিত হওয়ার বিভিন্ন প্রচেষ্টা। সেটা জামাতের সাথে হতে পারে, সেটা বিএনপির সাথে হতে পারে, সেটা অন্য অনেক দলের সাথেই হতে পারে। এটি একটি আহ কি বলবো, রেফারেন্স হিসাবে থাকবে তাদের কাছে, এমনটি মনে করা বোধহয় খুব অত্যুক্ত হবে না। উনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। ১৫ বছরের স্বৈর শাসন, নিপীড়ন, নির্যাতন, অর্থ লোপাট, বাক স্বাধীনতা হত্যা, এর চাইতেও বড় কথা ছিল, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জামাত। যাদেরকে নিগ্রহ করা হতো, গালাগালি দেওয়া হতো সবসময়, জামাত শিবির রাজাকার। এবং এই এদের এত অত্যাচার সহ্য করতে হয়েছিল এই ১৫ বছরে, এদের দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, জামাতের কোনো অফিস ছিল না। ৩ জন জামাত একসঙ্গে দাঁড়িয়ে একটি মিটিং করা তো দূরের কথা, নিজস্ব আলোচনাও করতে পারেনি। কোনো প্রোগ্রাম তো দূরের কথা, কোনো সমাবেশ তো দূরের কথা। জামাতকে বিভিন্নভাবে দায়ী করা হয়েছে, সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে, অগ্নি সংযোগকারী বলা হয়েছে। জামাতকে দেশ জুড়ে যে হত্যাযজ্ঞ চলেছে, জানমালের ক্ষতিসাধন হয়েছে, ধ্বংসযজ্ঞ চলেছে, এর দায়ভার জামাতের উপর দেওয়া হয়েছিল। শেখ হাসিনা চলে যাওয়ার কয়েকদিন আগে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। জামাতের আমির সাহেব বোধহয় এগুলি ভুলে গেছেন। রাজনীতিতে ছোট্ট একটি ভুল বিশাল ক্ষতির সম্ভাবনা বয়ে আনতে পারে। আমির সাহেব বোধহয় ভুলে গেছেন গণজাগরণ মঞ্চ করা হয়েছিল, ইমরান এইচ সরকার, লাকির সেই নৃত্য করার কথা, সেই অসাধারণ বক্তৃতার কথা, স্লোগানের কথা আমরা ভুলিনি, যার মধ্য দিয়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জামাত। তার নেতৃবর্গ, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। যদিও জামাত বলছে এদের বিচারের কোনো ভিত্তি ছিল না, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মিথ্যা সাক্ষ্যর ভিত্তিতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং এই জামাতের যিনি শক্তিশালী লিডার ছিলেন, গোলাম আজম, উনি তো কারাগারেই মারা গেলেন। ফাঁসি দেওয়া হলো মতিউর রহমান নিজামীকে, মোজাহিদকে, কাদের মোল্লাকে, কামরুজ্জামানকে। সাইদি হসপিটালে ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলেন। জামাতের প্রাপ্তি আওয়ামী লীগের কাছ থেকে এটাই। এরপরে জামাত তাদেরকে ক্ষমা করতে পারে, ক্ষমা মহৎ ধর্ম।
রাজনীতিতে এটা উনি কি রাজনীতি করছেন আমরা জানি না। তবে একটি প্রশ্ন আমাদের কাছে আছে, একটি সমীকরণ করা আমাদের খুব জরুরি। সেটা হচ্ছে উনি সমস্ত ইসলামিক দলগুলিকে একত্রিত করতে চেয়েছেন এবং করতে চেষ্টা করছেন। সেক্ষেত্রে হেফাজতে ইসলামের উপরে যে আক্রমণ হয়েছিল, যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যার ভিডিও চিত্র আমরা দেখেছি, উনি বোধহয় সেটাও ভুলে গেছেন। ওনার এই উক্তির মধ্যে দিয়ে এই ঐক্য কতটুকু সফল হবে বা শেষ পর্যন্ত কতটুকু টিকে থাকবে, সেটা সময় আমাদেরকে বলে দেবে। সেটা দেখার জন্য আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। জুলাইয়ের, আগস্টের গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, যেখানে এত মানুষ জীবন দিয়েছে, তাদের কথা আমরা কখনো ভুললে চলবে না। আমি চাইবো জামাত এদের কথা মনে রাখবে। জামাত ক্ষমা করতে পারে, এটা কখনোই মনে করা ঠিক হবে না যে যারা মারা গেছে, যারা এই আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, তারা সবাই জামাতি, তা কিন্তু নয়। আমরা এখন জানতে পেরেছি একটি অংশ জামাতের ছিল, আত্মপরিচয় গোপন করেছিল। প্রকাশ্যে যারা ছিল তারা রাজপথের বীর, আমরা তাদেরকে সম্মান জানাবো। উনি বলেছেন ইন্ডিয়া অর্থাৎ ভারত অখুশি হয় এমন কিছু জামাত করবে না। অর্থাৎ এটাকে সমীকরণ করা দরকার এজন্যেই যে উনি কি ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতায় যেতে চান, ভারতের পায়ে ফুল চন্দন দিয়ে উনি ক্ষমতায় যেতে চান কিনা, যেটা শেখ হাসিনা করেছিল। উনি যদি এটাই চান, উনি যদি ভারতের তাবেদার সরকার হয়ে থাকতে চান, তাহলে শেখ হাসিনার অপরাধ কি ছিল? সুপ্রিয় বন্ধুরা, এই সমীকরণের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার অধিকারী। জনগণ সঠিক সমীকরণটি করতে সক্ষম হবে। আমরা চাই একটি শক্তিশালী, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে এবং তার মধ্যে দিয়ে জনগণের ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। বাংলাদেশের জনগণ আগের মতো অজানা জনগণ নয়। বাংলাদেশের জনগণ অনেক সচেতন, অনেক খবর রাখে। আমরা এই সমীকরণের ভার বাংলার জনগণের উপরে ছেড়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বাংলাদেশ একটি শক্তিশালী, সুখী, সমৃদ্ধশীল বাংলাদেশ হবে, আমরা সেই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।